আমরা হেডলাইন দিছি হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল বলতে কি বুঝি আমরা লাস্ট ক্লাসে যা পড়ছিলাম যে দ্রাব্যতা গুণফল ওইটার মতোই, কিন্তু সামান্য একটু জায়গায় পার্থক্য। মনে করো আমরা একটা লবণ নিলাম ক্যালসিয়াম ফ্লোরাইড, দেখুন এই যে আমরা একটা লবণ নিলাম, এর এটা আয়নিত হইছে গতদিনের মধ্যে। দেখো আয়নিত হয়ে কি উৎপন্ন হইছে, ক্যালসিয়াম আয়ন আর কি ফ্লোরাইড আয়ন। গতদিন আমাদের অনেকগুলো শর্ত ছিল না, অনেকগুলো শর্ত ছিল। স্বল্প দ্রাব্যতা লবণ হইতে হবে, তারপর হচ্ছে 1 মোল হইতে হবে, সাম্যাবস্থা তৈরি করতে হবে, তাপমাত্রা স্থির, তারপরে হচ্ছে তোমার যে সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। এতগুলো শর্ত হওয়ার পরে যে ক্যাটায়ন আর অ্যানায়ন পাইছিলাম তাদের কি ঘাতসহ ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলছিলাম, দ্রাব্যতা গুণফল। আয়নিক গুণফল মানে হচ্ছে শর্ত হোক বা না হোক আয়ন পাইলেই হইছে। মানে এটা হচ্ছে কি, মনে করো আগেরটায় যেরকম অনেকগুলো শর্ত ছিল এমন না। যেমন তুমি একটা জব খুঁজতেছ, তোমার অনেকগুলো ক্যারেক্টারি আছে যে তোমার এই ভালো জব হইতে হবে, তোমার যে রুমে জব করবে এসি থাকা লাগবে, মানে অনেক ডিমান্ড, তোমার লিস্ট ধরাই দিচ্ছে। আর আরেকজন হচ্ছে জব খুঁজতেছে যে ভাই আমারটা চাকরি হইলেই হইছে, যা হয় হোক, জিনিসটা হচ্ছে এরকম। তো এখন আয়নিক গুণফল হচ্ছে কোন একটা লবণ আয়নিত হয়ে যে ক্যাটায়ন বা অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে যে কোনো তাপমাত্রায় যে কোনো অবস্থায় 1 মোল হোক 10 মোল হোক, যে আয়ন পাই এই আয়নের ঘাতসহ ঘনমাত্রার গুণফল। মানে এই হচ্ছে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা, আর এই হচ্ছে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, এই হচ্ছে ফ্লোরাইডের ঘাত। এটা হচ্ছে কি জানো, KIP, মানে আয়নিক প্রোডাক্ট। বুঝছি আমরা। আগেরটার সাথে এটার পার্থক্য কি, আগেরটা হচ্ছে ওই শর্তগুলো পূরণ করার পর যে আয়ন পাবো ওই আয়ন এর ঘাতসহ ঘনমাত্রার গুণফল। আর এক্ষেত্রে হচ্ছে ওই শর্ত থাকতেও পারে নাও পারে, মানে আয়ন হইলেই হইছে। তার মানে আমরা কি বলতে পারি যে সকল দ্রাব্যতা গুণফলে কি আয়নিক গুণফল, কিন্তু সকল আয়নিক গুণফল কি না, দ্রাব্যতা গুণফল না। বুঝছি আমরা। তো এখন আমরা হচ্ছে এটার নিচে আগে আমরা এটার নিচে লিখি, লেখো লেখো হচ্ছে যে কোনো অবস্থায় কোনো পদার্থের, যে কোনো অবস্থায় কোনো পদার্থের, যে কোনো অবস্থায় কোনো পদার্থের দ্রবণে উৎপন্ন, লেখো যে কোনো অবস্থায় কোনো পদার্থের দ্রবণে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের, ক্যাটায়ন ও অ্যানায়নের, ক্যাটায়ন ও অ্যানায়নের উপযুক্ত, ক্যাটায়ন ও অ্যানায়নের উপযুক্ত ঘাতসহ ঘনমাত্রার গুণফলকে ঘাতসহ ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। ঘাতসহ ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। আগেরটার সাথে এর পার্থক্যটা বোঝা গেছে। আগেরটায় যেমন নানাবিধ শর্ত দিছিলাম, এখানে কোন শর্ত লিখছি আমরা, একটা হচ্ছে আয়ন হলেই হইছে। বুঝছো? মানে জিনিসটা আমি আবারও বুঝাই, যে মনে করো যে কোন একটা কাজের জন্য স্কুলে মনে করো হচ্ছে যে তোমার হচ্ছে কোন একটা কাজের জন্য স্যার বললো যে একজন স্টুডেন্ট ডাক দিয়ে নিয়ে আসো, এর হচ্ছে এই ক্লাবের লিডার বানানো হবে। তখন স্যার আমার অনেকগুলো শর্ত দিচ্ছে যে ভালো স্টুডেন্ট হইতে হবে, তারপরে নিয়মিত ক্লাসে আসা লাগবে, বিভিন্ন টাইপের 5-6টা শর্ত দিচ্ছে। শর্ত ফিল আপ করে যারা নিয়ে আসছো এটা হচ্ছে কি দ্রাব্যতা গুণফল। আর আয়নিক গুণফল বলছে যে কোনো একজন নিয়ে আসো তাইলে হচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে কি তোমার, এটা হচ্ছে আয়নিক গুণফল। ক্লিয়ার? তখন যে কোনো একজন বলতে তো ওই যে শর্ত ফিল আপ করে সেও হইতে পারতো। তার মানে কি সকল আয়নিক গুণফল কি দ্রাব্যতা গুণফল নয়, কিন্তু সকল দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল। হ্যাঁ, এটার নিচে লেখো একটা প্যারায় লেখো, আয়নিক গুণফল সম্পৃক্ত এবং অসম্পৃক্ত সকল দ্রবণে
হতে পারে আয়নিক গুণফল সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, যেকোনো একটা চিহ্ন টিহ্ন দিয়ে লেখো, সকল দ্রবণে হতে পারে। আয়নিক গুণফল সম্পৃক্ত এবং অসম্পৃক্ত সকল দ্রবণে হতে পারে। দুই নম্বর দিয়ে লেখো, মানে পরের একটা চিহ্ন দিয়ে লেখো, সকল দ্রাব্যতা গুণফলই এক ধরনের আয়নিক গুণফল। সকল দ্রাব্যতা গুণফলই এক ধরনের আয়নিক গুণফল। সকল দ্রাব্যতা গুণফলই এক ধরনের আয়নিক গুণফল। কিন্তু সকল আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল নয়। কিন্তু সকল আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল নয়। কিন্তু সকল আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল নয়। দেখছি আমরা এগুলো লেখার পর পরের পয়েন্ট দিয়ে লেখো। এখন দেখো দ্রাব্যতা গুণফল মানে কি ছিল, দেখো এই যে কেএসপি না, ভালো করে বুঝো, কেএসপি এটা মানে হচ্ছে সর্বোচ্চ সম্পৃক্ত দ্রবণে আয়ন, মানে কি সর্বোচ্চ পরিমাণ আয়নিত অবস্থায় আছে। এখন যদি তোমার এমন হয় ওই পদার্থের কেআইপি বের করলো ওই তাপমাত্রায়, কেএসপি এর মান পাইলা মনে করো 5, মনে করো কেআইপি এর মান পাইলা মনে করো 6, তো সর্বোচ্চ পরিমাণ আয়নিত যখন ছিল তখনই এই যে আয়নের ঘনমাত্রার গুণফল 5 ছিল, মনে করো এটা 6, তাহলে সর্বোচ্চ পরিমাণের চেয়ে ওইটার মান কি বেশি, তাহলে এই বেশিটা কই যাবে? দ্রবণে এখানে তো তাপমাত্রা আমরা পাল্টাইতেছি না, বেশিটা পাত্রের নিচে অদক্ষেপ করছে, মানে আছে বাট দ্রবণে নাই। বুঝা গেছে? এখানে মেইন কোশ্চেন সিকিউটাই হচ্ছে এটা, অদক্ষেপ পড়বে কি পড়বে না গাণিতিক ভাবে। দেখো মেইন অঙ্ক এটা, যেটা আমরা আজকে ইনশাআল্লাহ করব। তো এখানে এবং এটাই আসে সিকিউতে, মানে হচ্ছে এরকম, যদি এরকম হয় কেআইপি গ্রেটার দেন কেএসপি, তখন হচ্ছে অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে। আর যদি এমন হয় কেআইপি লেস দেন কেএসপি, অদক্ষেপ করবে না। আর সমান সমান হলে হচ্ছে বিক্রিয়ার সাম্য অবস্থায় বিদ্যমান, মানে দুই দিকে সমান অবস্থায় চলতেছে, অদক্ষেপের কোনো নামগন্ধ নাই। লেখো সাম্য অবস্থা সৃষ্টি হয়, মানে বিক্রিয়া ওইভাবে কোনো দিকেই কি হয় না, অগ্রসর হয় না। লেখো লিখছো? 5 এবং 6 এর মান কিন্তু নির্দিষ্ট না, যারা 5 6 লিখতেছো সমস্যা নাই, কিন্তু আর মনে করো না এটার মান মনে হয় 5 আর 6, এরকম মান হয়ই না। হ্যাঁ, এটা কাল্পনিক, আমরা জাস্ট বোঝার জন্য ধরে নিচ্ছি, তর্কের খাতির জন্য ধরে নেই যে ধরি পিতার বয়স X, পুত্রের বয়স Y। এখন আমি জিজ্ঞেস করে যে স্যার আপনার বয়স কত, আমি বললাম Y বছর, তাহলে কেমন হয় না, এটা অঙ্কের খাতিরে আমরা ধরে নেই। লেখা শেষ। এখন আমরা একটা ম্যাথ লিখি, আমরা একটা অঙ্ক লিখি, হচ্ছে অঙ্ক বলতে সিকিউই লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সিকিউর পাশে আগুন চিহ্ন দিবে, বাসায় কাইটা নিয়ে একটু বসায় সিকিউর পাশে।
এখানে হচ্ছে আমরা লিখি 6 * 10 ইনভার্স 3 এত মোলার 50 মিলিলিটার 0.004 মোলার 30 মিলিলিটার লেখো এই হচ্ছে 1 নং পাত্র আর 2 নং পাত্রটা দেয়া আছে লেখো তাড়াতাড়ি এরপর হচ্ছে এখানে একটা জিরো কম দিয়ে দিন নাইলে থাক আমরা লিখি ক্যালসিয়াম ফ্লোরাইড এর কেএসপি 4 * 10 ইনভার্স 10 এই মানগুলো দেয়া আছে দেখুন কি কলম আছে চালিয়ে আছে না তো দেয়া আছে লেখা হচ্ছে ভালো করে বুঝলো আমাদের টার্গেটই অঙ্কটা বুঝা ভালো করে এইটার উপরে তোমার যে শীট দিছে শীটের মধ্যে অন্তত 10-15টার উপরে এটাই মেইন টপিকস যদি বলা হয় স্যার একটা অঙ্ক বলবেন পুরো চ্যাপ্টারের মধ্যে এটা গ নম্বরে লেখো 1 নং পাত্রের দ্রবণের ক্ষেত্রে গ নম্বর চিত্র আঁকবে কোথায় জায়গা রাখে চিত্র আঁকার 1 নং পাত্রের দ্রবণের ক্ষেত্রে সম্পৃক্ত অবস্থায় দ্রাব্যতা গুণফল নির্ণয় করো সম্পৃক্ত অবস্থায় দ্রাব্যতা গুণফল নির্ণয় করো সম্পৃক্ত অবস্থায় দ্রাব্যতা গুণফল নির্ণয় করো ঘ নম্বর দিয়ে লেখো হচ্ছে ঘ1 আর কি হ্যাঁ ঘ1 দিয়ে লেখো 1 ও 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করা হলে 1 ও 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করা হলে 1 ও 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করা হলে মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো ঘটুতে লেখা হচ্ছে NaCl এর KSP 2 * 10 ইনভার্স 3 হলে 2 * 10 ইনভার্স 3 হলে মিশ্রণে NaCl এর KSP 2 * 10 ইনভার্স 3 হলে মিশ্রণে এর অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো মিশ্রণে এর অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো এবার আমরা দেখি অঙ্ক সহজ কিরকম ভালো করে খেয়াল করো এখানে কি বলছে আমাদের গ নম্বরে বলছে হচ্ছে এটা গ নম্বরে বলছে সম্পৃক্ত অবস্থায় শুধু 1 নং পাত্রের দ্রবণের কেএসপি বের করতে বলছে এটা না এখন প্রথম স্যার কেএসপি ধর দেয়া আছে এটা কি ক্যালসিয়াম ক্লোরাইডের কেএসপি দেয়া ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি দেয়া তো 1 নং পাত্রের দ্রবণে হচ্ছে যে একটা ঘনমাত্রা দেয়া আছে তার মানে কি 1 নং পাত্রের দ্রবণে S এর মান দেয়া আছে কত 6 * 10 ইনভার্স 3 এত মোলার মানে কি মোল পার লিটার
তো তখন এখানে কি হয় দেখো এই CaCl2 Ca2 প্লাস কি 2Cl মাইনাস এটা S এটা কত 2S তাহলে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা S Cl মাইনাস আয়নের ঘনমাত্রা কত 2S তাহলে আমরা জানি পারবো আমরা জানি যে অনেকে বাসায় করতে দিলে করো না কারণ বাসায় অনেক কাজ এটা মাইনাস এস দিছেন স্যার মানগুলো বসালে S2S আসবে 4S কিউব 4 into 6 into 10 inverse 3 এত কিউব একক যদি আমরা লিখি কি হবে মোল কিউব আমরা বলছিলাম আমরা অঙ্ক করলে আমরা একক লিখে দিব মোল কিউব পার লিটার কিউব কারণ এটা 1 মোল এটা 2 মোল রুট হয় 3 মোল তো এটার শর্টকাট টেকনিকটা আমরা কি বলছিলাম মোল পার লিটার উপরে কি করি আমরা যত মোল আয়ন ওইটার উপরে পাওয়ার বসাই কত আসে দেখো সর্বদা কি এটা মাইনাস এস দিন হ্যাঁ সব সময় বুঝতে পারবেন ও তুমি তো অঙ্ক পাও নাই ও তো বিস্তারিত কি স্যার লেখো ভিডিও দেখে নিও ওই ভিডিও দেখে পরে এই ভিডিও দেখেন কত আপলোড করতেছে না এক নামে বলছেন আমার এত বড় ফুটে লাগবে না সামনে বানানো তো ঝামেলা সময় সামনে একটা ছবি দিলে স্যার একটা মনে করে দিই স্যার পাশে পাহা প্রবলেম নেই স্যার বাইরে লেখা এবার দেখি আমরা ঘ নম্বর করার সময় ভালো করে মনোযোগ দিও আবারও বলি ঘ নম্বর লেখার সময় একটু ভালো করে মনোযোগ দিও হ্যাঁ কারণ ঘরের প্রত্যেকটা লাইন তোমার বোঝা লাগবে তো এখন ঘ নম্বরে আমাদের বলছে এই দুটো মিক্স করার পর ক্যালসিয়াম ফ্লোরাইডের পদক্ষেপ করবে কিনা বলতে পারো স্যার ঘরে তো বলে নাই ক্যালসিয়াম ফ্লোরাইডের পদক্ষেপ করবে কিনা তুমি দেখবা কার কেএসপি দেয়া আছে আমাদের কেএসপি কিন্তু আর বের করাই লাগবে না আমরা জাস্ট কি বের করব ক্যালসিয়াম ফ্লোরাইডে কেআইপি বের করব এরপর এটার সাথে কি করব আমরা তুলনা করব কম্পেয়ার করব যে কেএসপি এর মান বড় না কেআইপি এর মান বড় তো এখন এই কম্পেয়ার করতে গেলে মুছে দিলাম জি স্যার স্যার যা কেএসপি দেওয়া আছে তার হলো হ্যাঁ যার ক্যালসিয়াম ক্লোরাইড আছে হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড নিতে পারতে হলে তো শেষ ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে বাইরে করছি কিন্তু দেয়া আছে ক্যালসিয়াম ফ্লোরাইডের জি স্যার কেস এটা তো কোশ্চেনে তো স্যার একই মানে সিএসি দুটো মিশ্রিত করার পরে কোশ্চেনে কি বলছে দুটো মিক্স করার পর না তো মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইড মিক্স না করলে ক্যালসিয়াম ফ্লোরাইড পাওয়া কেমনে বলো তো এই দুটো মিক্স না করলে যেমন ফ্লোরিন হচ্ছে এইখানে আর ক্যালসিয়াম হচ্ছে এইখানে মিক্স ছাড়া ক্যালসিয়াম ফ্লোরাইড পাওয়া সম্ভব এবার আমরা দেখি তখন কি হয় এই ক্ষেত্রে যখন আমরা লিখি দেখো ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ফ্লোরাইড এরা বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে ক্যালসিয়াম দেখি আমরা দেখো আমরা এখানে লিখি হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস NaF এরা বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় ক্যালসিয়াম ফ্লোরাইড আর কি প্লাস কি 2NaCl বুঝছি আমরা এই হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড উৎপন্ন হয়েছে এখন এই বিক্রিয়া আমরা লিখলেও এখানে মূলত কি ঘটে দেখো ভালো করে বুঝছো এখানে মূলত হচ্ছে এরকম ঘটে সব আমরা ভাঙা লিখবো ক্যালসিয়াম ক্লোরাইড এটা ভেঙে কি উৎপন্ন হয় ক্যালসিয়াম আয়ন প্লাস কি 2Cl - বুঝছেন আমরা यस স্যার এরপর হচ্ছে লিখলাম NaF
মানে এরা দ্রবণে কে কেমন অবস্থায় ছিল, ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ফ্লোরাইড সব ভেঙে ভেঙে লিখতেছে। অবশ্যই আমাদের কোনো মহৎ উদ্দেশ্য আছে। প্লাস এফ মাইনাস, এই যে একটু প্রথমে হচ্ছে টোটাল পুরো বিক্রিয়া অবশ্যই সমতা দেওয়া লাগবে, আর এটা যদি সমতা নাও বুঝো নিচেরটা লিখবো তাও হবে। আমরা এটা লিখলাম ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে এটা হইছে, সোডিয়াম ফ্লোরাইড ভেঙে এটা হইছে, বুঝছে একটু। এখন আমাদের এখানে আমাদের মেইন সমীকরণ কোনটা, এই যে এরা না, জি স্যার, মেইন টার্গেট তো এরা আমাদের। তো আমরা এরপর লিখি, দেখো এখানে আমাদের ওইটার মধ্যে দেয়াই আছে, আমরা লিখি হচ্ছে প্রয়োজনীয় সমীকরণ। তুমি অনেক সময় বইয়ে বা টেস্ট পেপারে উপরের ওই 3 লাইন লেখাই পাবা না, উপরের একদম প্রথম লাইন না লিখলেও চলে, বাট এই 2 লাইন লেখা পাবা না টেস্ট পেপারে, বাট তাদের অঙ্ক 100% রাইট। তুমিও যখন এক্সপার্ট হয়ে যাবে এই 2 লাইন না লিখলেও চলবে, বাট এখন না লিখলে কি হবে, তুমি অঙ্ক ধরতে পারবে না, অঙ্ক ভুল হবে তোমার শিওর। কেন ভুল হয় আমরা দেখি। প্রয়োজনীয় সমীকরণ হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, এটা ভাঙলে কি হবে, ক্যালসিয়াম আয়ন আর কি 2F - r, এইটারই তো KIP বের করব আমরা। এই যে ক্যালসিয়াম ফ্লোরাইডের KSP দিয়ে আছে, এটা ভাঙলে মানে এই দুইটা যুক্ত হয়ে এরকম উৎপন্ন হইছে। এখন দ্রবণেরা কি অবস্থায় আছে, এরকম ক্যালসিয়াম আয়ন আর কি ফ্লোরাইড আয়ন। তো এখন এইটার জন্য অতএব বা আমরা জানি KIP কি হবে, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা আর কি ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, এই হচ্ছে স্কয়ার। বুঝছি আমরা। মূলত অঙ্কটা অনেক সময় অনেক রেটের বই দেখবে এখান থেকে শুরু হইছে, উপরে ওগুলো নাই, বাট ওটা দিছি যাতে অঙ্ক আমাদের ভুল না হয়। এক নং সমীকরণ এই অদক্ষেপ করবে কিনা, এটা 3-এও আসে না, 4-এই আসে, 3-এও আসে না কোনো। দেখো এখন আমাদের টার্গেট কি, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা বের করা, ফ্লোরাইডের ঘনমাত্রা বের করা। তুমি বলতে পারো স্যার ক্যালসিয়ামের ঘনমাত্রা তো এই, এটা তো মিশ্রণের পূর্বে, মিক্স করার পরে ঘনমাত্রা বের করব না, এটা কি মিশ্রণের পূর্বে হইছে ক্যালসিয়াম ফ্লোরাইড না আগে হইছে, মানে মিশ্রণের পূর্বে না পরে, পরে না, তাহলে ঘনমাত্রাটা আমাদের কি লাগবে, পরে লাগবে। এখন দেখো তুমি এরকম একটা সূত্র হয়তোবা জানো, V1S1 V2S2, এটা হচ্ছে টাইট্রেশনের একটা সূত্র। মানে এটুক হচ্ছে ধরো মিশ্রণের পূর্বে আর এটুক হচ্ছে কি পরে, এগুলো রাফে। হ্যাঁ দেখো মিশ্রণের পূর্বে আর হচ্ছে পরে। তো এখন মিশ্রণের পূর্বে যখন তুমি লিখবা, তো মিশ্রণের পূর্বে ধরো আমরা ক্যালসিয়ামের ঘনমাত্রা বের করব। তো ক্যালসিয়ামের ঘনমাত্রা এই যে S দ্বারা ঘনমাত্রা মিশ্রণের পূর্বে কত ছিল, 6 × 10⁻³ বলতে পারো স্যার এটা তো ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা, এটা না। তুমি এখানে তাকাও, এখানে এটা ভাঙে লিখছিলাম, এখানে ক্যালসিয়াম কয় মোল, এখানে কয় মোল ক্যালসিয়াম আয়ন, তার মানে এইটার ঘনমাত্রা আর ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কি সমান, এই কারণে হচ্ছে আমরা এটা লিখছি। যদি বলতো ক্লোরিনের ঘনমাত্রা, মনে করো এইটা যা আছে ক্লোরিনেরটা কি ধরতাম, এটার সাথে 2 গুণ করে দিতাম। যদি আমাদের এখান থেকে দরকার কার ঘনমাত্রা, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা, তো এটা 1 মোল ভাঙলে এটাও কয় মোল হয়, 1 মোল, তার মানে এটার ঘনমাত্রা এটার ঘনমাত্রা কি সমান। এই কারণে আমরা এই যে ক্যালসিয়াম কিসের ক্ষেত্রে আমরা বুঝার জন্য লিখে রাখবো, ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে আমরা মনে করে দেখাচ্ছি এটার ঘনমাত্রা নির্ণয় করতেছি। এটা হচ্ছে কি মিশ্রণের পূর্বে। যদি ক্লোরিনেরটা দরকার হইতো তাহলে এটার যা ঘনমাত্রা, ক্লোরিনেরটা কি হইতো তার দ্বিগুণ। এই যে কে কার কত গুণ, এটা বোঝার জন্য এই দুইটা বিক্রিয়া লিখে নিলে আমাদের সুবিধা, তখন ভুল হওয়ার পসিবিলিটি কম। তো ক্লোরিন আসলে সাথে, তাহলে কিভাবে ক্যালসিয়াম আসতে হয়, এটা যখন তুমি এরকম লিখছিলা -S, এটা S, এটা কি লিখছিলা, তার মানে এটা যা এটারও তো তাই, আর এটা হচ্ছে কি তোমার দ্বিগুণ। আর তুমি বলতে পারো যে স্যার তাহলে কিভাবে হয়, এটা 1 মোল হইলে এটা যদি 1 মোল হয়ে যায় তাহলে এটা আসলো কোন জায়গা থেকে। এটা 1 মোল ভাঙলে যেমন একটা গরু মনে করো জবাই করার পর তুমি একটা মাথা পাইছো, তাহলে এরপর 4টা পা আসলো কোন জায়গা থেকে, এরপর মনে করো হচ্ছে এরপর আরো 2টা চোখ আসলো কোন জায়গা থেকে, সবই একটার মধ্যেই ছিল। এটা ভাঙা ভাঙা পার্ট বাই পার্ট কি হইছে, যেমন তুমি যখন এরকম লাগো ক্যালসিয়াম ক্লোরাইড ভাঙা লাগলা ক্যালসিয়াম আয়ন প্লাস 2Cl - 1, এটা 1 মোল, এটা কয় মোল, 1 মোল, এটা কয় মোল 2 মোল, তাহলে এই পাশে 1 আর 2 3 মোল পেলে কেমনে, মানে সব একটার মধ্যেই ছিল, এক প্যাকেটে ছিল না, আলাদা আলাদা প্যাকেট ছিল। তো এখন এই ক্ষেত্রে স্যার যদি ক্যালসিয়ামের মোল সংখ্যা 2 হয় তাহলে কি আমরা 2 দিয়ে গুণ করতাম এখানে,
এখানে 2 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে এই ক্যালসিয়াম এই পাত্রের আয়তন কত? 50 এটা হচ্ছে 50 মিলিলিটার। এই পাশে দেখো এখন মিশ্রণের পরে ভালো করে বুঝো, আমাদের দরকার হচ্ছে H2। মিশ্রণের পরে আয়তন কত? 80। গুড। মিশ্রণের পরে যখন দুটো মিক্স করে তখন ক্যালসিয়াম আয়ন কি শুধু একটা পাত্রে আছে না দুইটা পাত্রে আছে? পুরোটার মধ্যে আছে না? তখন মিশ্রণের আয়তন কত? 80। আর তখন এই যে H2 যেটা বের করবে এটাই কি তখন ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা। আরো সহজ ভাবে বলে দেই, আমরা এই সূত্র লিখবো না, যার যার নিজের আয়তন আর ঘনমাত্রাকে মোট আয়তন দিয়ে ভাগ করলে মিশ্রণের পরে তার ঘনমাত্রা পাওয়া যায়। আবারও বলি, মিশ্রণের পূর্বে যার যা আয়তন আছে আর ঘনমাত্রা আছে, এই যে মিশ্রণের পূর্বে এটা আয়তন, এটা ঘনমাত্রা, এইটারে মোট আয়তন দিয়ে কি করছি আমরা ভাগ করলে কি পাবো? এটার ঘনমাত্রা পাবো। বুঝছি আমরা কথাগুলো? তো এবার যদি আমরা লিখি, আগে দেখো এই এরকম লিখি 50 ml 6 × 10⁻³ এত মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে, এই অঙ্ক করা যায় 6-7 নিয়মে, তুমি এইভাবে করবা তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কম। দ্রবণের সাথে 30 মিলিলিটার 0.004 মোলার সোডিয়াম ফ্লোরাইডের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের আয়তন তখন কত হবে? 50 যোগ 30 এত মিলিলিটার সমান সমান 80 মিলিলিটার। তুমি বলতে পারো স্যার লিটারে আনা লাগবে না, লিটারে কেন আনি না? জানেন না, এটা 80 মিলিলিটার, এটা 50 মিলিলিটার মান বসাবা, মিলিলিটার কি হয়? কাটাকাটি যায়। দুইটা জিনিস একই জিনিস দুই পাশে থাকলে তখন একক কি চেঞ্জ না করলেও চলে। তখন আমরা যদি লিখি অতএব, ভালো করে বুঝো, আমরা ডাইরেক্ট অ্যাকশনে আসতেছি। দেখো ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা, শুধু এখানে একবার তাকাই নিবা, এটা 1 মোল, এটাও কয় মোল? তার মানে ঘনমাত্রা যা আছে তাই। লেখার আগে এই বিক্রিয়াটা একবার তাকাই নিবা। তাহলে ঘনমাত্রা কত আছে? 6 × কত? 10⁻³ ইনটু আয়তন কত ছিল? 50, নিচে কত? 80 এত মোলার। বুঝছি আমরা কি করছে? না বুঝলে বলো। মানে উপরে হচ্ছে যার যার আয়তন আর ঘনমাত্রা ওই পাত্রের, আর নিচে হচ্ছে মোট আয়তন। কত আসে এখানে দেখো তো? So 3.75 into 10⁻³ 3.75 into 10⁻³ এত মোলার। এরপরে হচ্ছে আমরা লিখি ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, এটা কত হবে? দেখো নিচে 80 মোট আয়তন। ফ্লোরিন শুধু একবার তাকাই নেবে, এটা 1 মোল, এটাও কয় মোল? তাহলে ঘনমাত্রা যা আছে তাই 0.004 into 30 এত মোলার। এটা কত আসে দেখো? 1.5 into 10⁻³ 1.5 into 10⁻³ এত মোলার। তো এটা লেখার পর এবার যদি আমরা লিখি যে অতএব, লিখি অতএব 1 নং হতে, তো 1 নং হতে আমরা কিভাবে 1 নং এর মানগুলো নিয়ে বসাই দিই। এই যে তখন এটা ছিল হচ্ছে যে KIP is equal to 3.75 into 10⁻³ into 1.5 into 10⁻³ এই হচ্ছে স্কয়ার। কত আসে দেখো? যদি একক বসাইতে চাও, একক কি বসবে বলো তো? যে এটা দেখি, এটা 1 মোল, এটা কয় মোল? 2 মোল। তার মানে কি মোল কিউব পার লিটার কিউব। কত আসে দেখো? বুঝছি আমরা অঙ্ক? এই জায়গাটা ক্লিয়ার তো একদম? স্যার ওই জায়গাটা স্যার যদি f এর সাথে 2f ইনভার্স থাকতো ওই যে এখানে, হ্যাঁ এখানে 2f টা তখন কি আবার ওইটার জন্যই আরেকটা অঙ্ক দিছি ঘটু। বুঝছো? আমি জানি জরিমানাটা না দেখলে ক্লিয়ার হবে না। স্যার আমরা বের করলে বিক্রিয়াটা এক মুখ হয়ে যাবে না? না, এক মিনিট ধরো না। সাম্য অবস্থায় থাকার পরে এক্সট্রা যেটা আছে ওটা পদক্ষেপ করে।
কত আছে এক্সট্রা থাকলে তো আর ফিরে আসবে না, তাহলে এটা কিভাবে সম্ভব? 8.4375 into 10 inverse 3. তোমার সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত আছে আর দ্রবীভূত হইতে পারতেছে না, তারা কই যাবে? তারা যায় পাত্রের নিচে পড়ে থাকে, পদক্ষেপের নিচে পড়ে থাকে। যেমন তুমি মনে করো হচ্ছে যা খাবার খাইতে পারো দাওতে যায় তার থেকে মনে করো প্লেটে বেশি নিয়ে ফেলছো, চোখের খিদায় মনে করো বেশি, এখন সর্বোচ্চ পরিমাণ খাইছে এবার আর পারতেছে না, তখন ওগুলো তো রাইখা দেওয়া ছাড়া উপায় নেই, ওগুলো ওইটাও পদক্ষেপ করে দিচ্ছে প্লেটে। দেখো কত আসে এখানে, এটা 8.4375 8.437 মানে 44 লিখলাম ইনটু into 10 inverse 9 10 ইনভার্স 9 মোল কিউব পার লিটার। এবার বলো এটার কেএসপি এর মান কত দেয়া ছিল? এই যে 4 into 10 ইনভার্স 10, এটার চেয়ে এটা কি বড় না? হ্যাঁ, তো যেহেতু KIP greater than KSP, সুতরাং কি হবে দেখো, সুতরাং ক্যালসিয়াম ফ্লোরাইডের পদক্ষেপ করবে, হচ্ছে এর অ্যান্সার। এখানে 4 হবে না, এটা 4 হবে না। এটা 1 মোল, 2 মোল, 3 মোল ক্লোরিন প্লিজ এফএডাতে দুইটা বন্ধ করবে কেন? মিসেলে দুটো তোমার উপরে পাওয়ার তুমি ভোল্টেজ হই চিন্তা করে 2 প্লাস আর এখানে 2 এরকম স্যার এটার জন্য হবে না, পাশের মোল সম্পূর্ণ হবে। স্যার ওই জায়গায় তো উপরে 2 এনে এনে দিছেন না স্যার? হ্যাঁ নিচে তো স্যার ওই জায়গায় তো 2 মল হওয়ার কথা না। না না, আমরা তো এইটা বললাম যে এই দিকটা না লিখলেও চলবে, এটা জাস্ট আমরা সমাধান করছি। তোমার হচ্ছে এই দুইটা মেইন, এইটা অনুযায়ী দেখবে এখানে আছে কিনা, এটা ভাঙলে এটা তো 2 মোলের জন্য, 1 মোল ভাঙলে তুমি কতটুকু কি পাও, এটা তো জাস্ট আমরা সমাধান করছি। স্যার এই ক্ষেত্রে আমরা সমতা ব্যবহার করব না, নিচে ভাঙার ক্ষেত্রে শব্দ তো আছে নিচে রাখতে Na ভাঙে কি হইছে, Na প্লাস আর KF মাইনাস, মাইনাস আর এটা ভাঙে কি হইছে ক্যালসিয়াম 2 প্লাস আর 2Cl মাইনাস। এই 2টা আসছে হচ্ছে এইটা 1 মোল ভাঙার ফলে, ও সবসময় 1 মল কারণ আমরা হচ্ছে আমরা দ্রাব্যতা গুণফল বা কেএসপি এর জন্য কি বলছিলাম, কয় মোল হইতে হবে? এটা শর্ত ছিল না 1 মোল হইতে হবে। হ্যাঁ, এইখান থেকে 2 মোল ধরে কিন্তু হিসাব হবে না। দেখো এখানে জানিছি সব কয় মোল, 1 মোল ভাঙতে হবে, মনে আছে? লেখো উপরের বিক্রিয়া না লিখলেও চলবে, লেখো তাড়াতাড়ি। শীত লাগলে কিন্তু বইলো লাগলে বলবো না, এসি এসি তো সারা দেশে আরামের জন্য, কারণ কষ্ট দেওয়ার জন্য না। শীতকাল আসছে, তোমরা সাইড ভালো করে ঠিক করে নিও, যাদের শীত বেশি তারা ওই পাশে বসে। উপরটা উপরটা একমুখী বিক্রিয়া করা হবে, এটা না দিলেও ওটার কোনো সম্পৃক্ততাই নেই অঙ্কের সাথে। হইছে লেখ হইছে, তাড়াতাড়ি লেখো, পরেরটাও তো করা লাগবে। পরেরটা করলে দেখবে আরো ক্লিয়ার হবে। এই অঙ্কগুলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। কারো যদি বুঝতে সমস্যা হয় বলতে পারো, বুঝছো? তোমার নাম জানি কি ভুলে গেছো? মাইশা, মাইশা তোমার নাম জানি, তোমার নাম জানি কি? আরেকটা নাম বুঝলে আফ্রিকা, তোমার নাম সাইবা না? আরেকটা নাম বুঝছিল তোমার নাম তো কমই, তানিয়া। তোমার নাম আমি আবার ভুলে গেছি, কি না? তোমার নাম জানি কি? দুইজনই বলো, কারোটাই মনে নেই। রিভিশন দেওয়া লাগবে অনেকবার, নাম মুখস্থ করা সবচেয়ে কষ্টের কাজ। ইমন, তোমার নাম ইমন, ইমন, ওর নাম হচ্ছে মিরাজ, মিরাজ আরাম। বুঝছো না লেখা? মাইনাস দাও নাই,
Sure. তোমরা যারা পিকনিকে যাইতে ইচ্ছুক তারা ফর্ম নিয়ে যাবে 15 তারিখ ডিসেম্বর। মানে বলে দিচ্ছে যার সময় মনে করো অলরেডি এক মাস আগে বলো এমন কোনো ঘোষণা জেনে কোনো ব্যানার জেনে কিছু জেনেছি কতজন গাজীপুর গাজীপুর শালনা নাম ইউনিসেফ সব দিয়ে দেবো না সব এখান থেকে সকাল 6টায় যাবে সকালে না গেলে রাস্তায় জ্যাম করে মানে জ্যামের আগে আমরা বুঝতে পারি আসার সময় আধা ঘন্টা করে জ্যাম তুলে যাবে 7টা টাইম চলে আসবে মনে কর ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সবকিছু টুর্নামেন্ট হবে খাবার তারপর সুইমিং পুল আছে ঘোরার জন্য লাগে এর আগের বার ডিসেম্বর যখন গেছিলাম সুইমিং পুলে মনে হয় যে স্যার শীতে কে নামবে দুপুরবেলা রোদ ওঠে না হেলে টেলা গণহারে নামে আর একবার তো ঠান্ডা লাগলে এরপর তার সাথে ঝামেলা নেই দেখো কিভাবে করবে স্যার অনেক দল এসে করছে না স্যার ব্যাচ হিসাবে করে ওরা টিম তো আমার করা দায়িত্ব না আমি কি জানি দেখা গেছে ম্যাক্সিমামই হচ্ছে দেখা গেছে এক টিমে 7 জন করে তো নিজেরা মনে করে টিম দেয় কেমিস্ট্রি বেস একটা করা যায় তোমরা যেমনি করে খুশি মেয়েদের বাস আলাদা থাকে প্রতিদিন মেয়েরা তো যায় দেখো অলরেডি অনেকগুলো মেয়েরা তো ফর্ম নিচ্ছে ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের একটা খাইয়ে গেলে এখন এটা লেখার পর আমরা হচ্ছে পরেরটা লিখি দেখো ঘর 2 তে কি ছিল খেয়াল করো আমার কিন্তু লেখা খুব কম হ্যাঁ দেখো হঠাৎ করে দেখবা যে অঙ্কই শেষ আমার লেখা কিন্তু নাই বললেই চলে তো তখন দেখো তখন আমাদের কি হয় এই ক্ষেত্রে হচ্ছে সব ঠিক আছে এখানে এই পর্যন্ত এখানে এসে চেঞ্জ দেখো এখানে কি বলছে NaCl এবার কিন্তু হিসাব হচ্ছে লালটা নিয়ে দেখো এই যে এটা Na আর কি এটার হিসাব বুঝছি আমরা লালটা তো এটার হিসাব দেখলে আমাদের এখানে তখন কি হয়ে যাচ্ছে তখন এখানে হচ্ছে NaCl এখানে কি হবে আমাদের Na+ Cl - 2Cl নাই এইখানে 2 আছে দেখে এইখানে কোনো প্রভাব নাই এটা শুধু যৌগটা লিখবা কোশ্চেনে বলেছে NaCl লিখবা এইটার প্রভাব হচ্ছে শুধু এই ঘনমাত্রার এখানে বুঝছি আমরা শুধু এই ঘনমাত্রা জানার জন্য এই বিক্রিয়াগুলো ভেঙে আমরা লিখে নিচ্ছি আর উপরের এই বিক্রিয়া না দিলেও কোনো সমস্যা নেই উপরের বিক্রিয়া না দেওয়াই ভালো এই কারণে এটা কারণ তুমি পরে সমতা করতে যে ভুল করে আসবে স্যার ফার্স্টই দেখবো অঙ্কে সমতা ভুল বুঝো না তখন এই নফল আদায় করতে যায় যদি এবার কোনো অঙ্কই কাটা আদায় করতে ঝামেলা তো তখন এইখানে আমাদের কি হয় দেখো Na+ এই হচ্ছে কি আমাদের Cl- স্কয়ার তো নাই এবার আছে কারণ কি তুমি এই 2 দেখার কোনো কারণই নেই এই 2 দেখবা হচ্ছে এইখানে এসে এর আগ পর্যন্ত না অঙ্ক শুরু হচ্ছে এইখান থেকে NaCl এই যে Na+ Cl- আমরা লিখলাম দুইটা মিশ্রিত করছি দুইটা মিশ্রিত করলে মোটা একদম তাসই হয় কারণ এবার এইটার মধ্যে Cl আর এটার মধ্যে কি Na দুইটা দুই জায়গায় তো তখন মিশ্রণে Na+ তো Na+ যেই পাত্রে আছে দেখো নিচে আসি ঠিক আছে আরেকটা কি আমাদের Cl Na+ যেই পাত্রে আছে আমরা এইবার এখানে একবার তাকাই দেখি Na+ কয় মোল তার মানে ঘনমাত্রা যা আছে তাই ঘনমাত্রা কত ছিল Na+ যেই পাত্রে 0.004 ইনটু 30 তাহলে এটার মান আসবে 1.5 এই নিচেরটাই তো এটা আর এইখানে কত আসছে দেখো এইখানে আসে কত দেখো নিচে আসে আর এখানে কি Cl-
উপর একবার তাকায় দেখি আগে কি আছে 2 আছে না, তার মানে কি 2 ইনটু ঘনমাত্রা কত ছিল 6 ইনটু 10 ইনভার্স 3 বুঝছে 2 কেন? হ্যাঁ এখন যদি এটা না লিখি তখন তো এটা বুঝতে সমস্যা হয়, বাট তোমার দেখো গাইড টেস্ট পেপার গুলো এইখান থেকে অঙ্ক শুরু, তখন এটা না বুঝলেই ঝামেলা হয়। বুঝছি আমরা এখানে দুইটা অংশ দুইটা পার্ট যে দুইটা যোগ দিবে ভেঙে লিখে নিবে তাহলে তোমার সুবিধা। ইনটু আয়তন কত 30 সরি 50। এবার যেটা আসে এরপর কি করবে, এই মানগুলো এক নঙে বসাই দিয়ে কেআইপি বের করবে। এরপর কিউ পুরো বিক্রিয়া থেকে নিছেন। হ্যাঁ এটা থেকে এই যে এটা থেকে বুঝছি আমরা। তো তখন হচ্ছে এখানে দেখবা কত আসে বের করো, এটার মান কত আসে। ওই লাইনটা দিলেন না স্যার, এই 50 ml তো আপনাদের ডাইরেক্ট মোট আয়তন দিলেন না একটু অঙ্ক এত ছোট করে দরকার নেই, আমরা অলরেডি ছোট করছি। তুমি যখন শীট খুলবা দেখবা শীটে এই যে আমরা এটা লিখছি না, এই শীটের মধ্যে এখানে এরকম লেখা আছে S1 V1 S2 V2 S1 বের করা হয় S2 এরকম লেখা আছে শীটে, বাট ওরকম না করলেও চলবে। হ্যাঁ ওইখানে লেন্দি করে করে দেয়া, তুমি এরকমই করো, ওই অঙ্কগুলাই করতে দিব বাট এই প্রসেসে করে নিয়ে আসবে। 7.5 into 10 inverse 3। এরপর লেখা হচ্ছে অতএব 1 নং হতে পাই, 1 নং এ সবার মান বসাও। 1 নং এ সবার মান বসালে তুমি একবার ডাইরেক্ট আমারে বলো কেআইপি কত আসে। অতএব 1 নং হতে পাই কত আসে, কেআইপি কত বলো তো, এই দুইটা গুণ করে দাও তাহলে হয় একক কে মোল স্কয়ার পার লিটার স্কয়ার। 1.125 into 10 inverse 5 1.125 into 10 inverse 5। কেএসপি কত ছিল দেখো তো, সোডিয়াম ক্লোরাইডের কেএসপি, যার কেআইপি বের করবা তার মানে কেআইপি ছোট না, জি লেস দেন কেএসপি, কারণ কেএসপি এর মান ছিল 2 into 10 inverse 3। দরকার এটা ফার্স্টে লিখে নিবা একদম শুরুতে যে NaCl এর কেএসপি। কেআইপি কি স্যার এককটা ইয়া না স্যার, মানে যেরকম আছে ওরকমই থাকবে, মানে একই একক স্যার সবই তো আয়নের ঘনমাত্রা। না ওই জায়গায় সাইন ইনভার্স মানে স্কয়ার দিলেন, ওই জায়গায় কিউব দিলেন স্যার। ভিডিও দেখো ওই আমি পাউলাই লাগি দেখো কেআইপি লেস দেন কেএসপি, সুতরাং NaCl এর অদক্ষেপ করবে না, সুতরাং NaCl এর অদক্ষেপ করবে না। আমরা গেলে 15 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করব, কারণ এই মাসে স্যার জার্সি বানাই দিব তো।